আশ্চর্য ব্যাপার। বলিয়া আমি উচ্চ হাস্য করিলাম, ভগিনী সারাও হাসিলেন। আমি প্রাণে বড় আরাম পাইলাম। পৃথিবীতে অন্তত এমন একটি দেশও আছে যেখানে পুরুষ জাতি অন্তঃপুরে অবরুদ্ধ থাকে, ইয়া ভাবিয়া অনেকটা সান্ত্বনা অনুভব করা গেল। পিতৃতান্ত্রিক আর আধিপত্যবাদী সমাজে নারীরাও নিজের অধিকারের কথা বলবে, স্বপ্ন দেখবে, নিজের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। সুলতানার স্বপ্ন গ্রন্থে এমন পৃথিবীরই স্বপ্ন দেখেছিলেন নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন। শুনুন ভগিনী সারা, যদি আমরাই সংসারের সমুদয় কার্য করি, তবে পুরুষেরা কি করিবে? তাহারা কিছুই করিবে না। তাহারা কোনো ভালো কাজের উপযুক্ত নহে। তাহাদিগকে ধরিয়া অন্তঃপুরে বন্দী করিয়া রাখুন। রোকেয়া ছিলেন একাধারে একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। 1880 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্ম তাঁর। পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের এবং মাতা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। তৎকালীন সমাজ ব্যবস্থা অনুসারে বাড়িতেই আরবি ও উর্দু শিখতেন তিনি। তবে তার আধুনিক মনস্ক বড় বোন করিমুন্নেসা ও ভাই ইব্রাহিম সাবেরের উৎসাহে গোপনে বাংলা ও ইংরেজি শেখেন রোকেয়া। 2004 খ্রিস্টাব্দে বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে 6ষ্ঠ নির্বাচিত হয়েছিলেন রোকেয়া। রোকেয়া তো বাংলাদেশের কন্যা, রংপুরের কন্যা। আরও সুনির্দিষ্টভাবে বললে পায়রাবন্দ গ্রামে তার জন্ম এবং বেড়ে ওঠা। মুসলিম জমিদার পরিবারে রোকেয়ার যিনি বড় বোন করিমুন্নেসা, তিনি কিন্তু রোকেয়াকে অনেকভাবে সহায়তা করেছেন এবং করিমুন্নেসাই আসলে ওই পরিবারে প্রথম শিক্ষার সুযোগটা গ্রহণ করলেন। আর তারপরে তো আমরা জানি যে ভাগলপুরে তিনি তার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন, তিনিও খুব উদারমনা একজন মানুষ ছিলেন এবং বিলেতেও পড়াশোনা করেছিলেন। তার কাছে অনেক রকম পত্র পত্রিকা, বইপত্র, যেগুলো রোকেয়া সুলতানার স্বপ্নে যেগুলোর প্রতিফলন দেখা যায়। সুলতানার স্বপ্ন গ্রন্থটি 1905 খ্রিস্টাব্দে মাদ্রাসের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনে সুলতানাস ড্রিম শিরোনামে প্রথম প্রকাশিত হয়। 1908 সালে উপন্যাসটি পুস্তিকা আকারে প্রকাশিত হয়। পরবর্তীতে বাংলায় প্রথম প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে মতিচুর দ্বিতীয় খণ্ডে সুলতানার স্বপ্ন নামে। এ গ্রন্থে রোকেয়া একটি নারীবাদী স্বপ্নরাজ্য নারীস্থানের বর্ণনা দিয়েছেন, যেখানে নারী ও পুরুষের প্রচলিত ভূমিকা বদলে গেছে। নারীরা সমাজের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান চালিকা শক্তি, আর পুরুষরা প্রায় গৃহবন্দী। এই সমাজে কোনো অপরাধ নেই, এখানে সকলে ভালোবাসা ও সত্যের ধর্ম পালন করে। সম্প্রতি মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রস্তাবনায় ইউনেস্কো রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস সুলতানাস ড্রিমকে বিশ্ব স্মৃতি বা মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড এশিয়া প্যাসিফিক রেজিস্টারে স্বীকৃতি দিয়েছে। To be in memory of the world, first of all, you have to have the original documents and you have to have a proper custodial system to preserve and promote those. So in the case of Sultana's Dream, in fact, the original documents are in India. They're in the Indian National Museum, but they are curated and they are protected, and we have documentation to say that they're there. The second thing is we have to demonstrate that we're going to preserve and promote this. So in the case of Sultana's Dream, the government, the Liberation War Museum and other partners are doing things like reading campaigns, putting this into schools as a text, making sure that it is used. They've produced an audio book. They're currently looking at doing AI animation so that they can actually have like an animated movie. The third element of the criteria is that the country needs to go through a process to identify and
agree that the articles are significant to be recognised, and then it also goes through a regional panel that reviews this and compares it to other documentary heritage. So Sultana's Dream is quite a groundbreaking piece of work. It's very unique. So it's not just the book itself, it's the role that she and the book plays in culture, which is why it gives it this recognition under the Memory of the World. আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়েছিলাম 2016 সাল থেকেই। আর 2022 সালে ইউনেস্কোর যে ওরা যেটা বলে যে ইউনেস্কো মওকাপ MOWCAP, যে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড কমিটি ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, তারা একটা ওয়ার্কশপ করেছিল যে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডে যেসব প্রস্তাবনা, সেখানে একটা দেখা গেছে যে এশিয়া থেকে প্রস্তাবনাটা অনেক কম, আর সারা বিশ্ব থেকে যেসব প্রস্তাব আসে সেখানে যে নারীদের দ্বারা তৈরি কোনো একটা দলিল বা ডকুমেন্টারি হেরিটেজ যেটা বলা হয়, সেটাও একেবারেই কম। তখনই আমাদের মনে হলো যে বাংলাদেশের তো একটা অসাধারণ এক নারী রয়েছেন, যিনি সেই মানে 100 বছরেরও আগে তিনি যে কাজ করে গেছেন এবং অনেক রকম দালিলিক ঐতিহ্য সেখানে রয়ে গেছে। তো এটা নিয়ে যখন ইউনেস্কোর সঙ্গে এই 2022 সাল থেকে আসলে এই কনভারসেশনটা শুরু হলো, তারাও এটা নিয়ে খুব আগ্রহী ছিল। ফলে ইউনেস্কো, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড, এশিয়া প্যাসিফিক কমিটি, রোকেয়া, এই সবটা মিলে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে ছিলাম। What do you mean by that? Meaning that you are shy and timid like men. ইউনেস্কো কর্তৃক এই স্বীকৃতিকে উদযাপনের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর বিভিন্ন রকম কর্মসূচির উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে ঢাকা ও ঢাকার বাইরের 27টি পাঠাগার অংশ নিয়েছিল সুলতানার স্বপ্ন পাঠ ও পাঠ প্রতিক্রিয়া কার্যক্রমে। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়, এই 3 বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয় এতে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কার্যক্রমকে বেগবান করে। নারী আন্দোলনের একজন পথিকৃৎ হিসেবে বেগম রোকেয়ার এই বইটা এখনও খুবই প্রাসঙ্গিক। তো সেখান থেকে আমাদেরও মনে হয়েছে যে তারা যে কর্মসূচিটা নিয়েছে সেটা খুবই ভালো একটা উদ্যোগ, আমাদেরও এটাতে অংশ নেওয়া উচিত। এবং আমাদের যারা পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা পাঠাগারে আসে, তাদেরও জানা দরকার যে তাদের যারা পূর্বসূরি ছিল তারা কিভাবে চিন্তা করেছেন। রোকেয়া তো আসলে আমাদের জন্য, নারীদের জন্য হোক আর পুরুষদের জন্যই হোক, আসলে একটা স্বপ্ন, একটা চিন্তা। রোকেয়ার যে স্বপ্নটা এখন পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, সেটা যদি আমরা আরও ছড়িয়ে দিতে পারি আমাদের পাঠাগারের মাধ্যমে, সেটা আমাদের জন্য আরও ভালো হবে। আমি নিজেও ভাবতে পারিনি যে আমার পাঠাগারের বাচ্চারা এতটা ভাবতে পারে এবং তাদের ভাবনার জগৎটা এতটা সুন্দর যে সুলতানার স্বপ্ন বইটি পড়ে তারা নিজেদের মতো করে একটি নাটিকাও তৈরি করে ফেলেছে, যে নাটিকাতে তারা সুলতানের ক্যারেক্টার বাস্তবায়ন করছে এবং তারা বৈজ্ঞানিক কল্পকাহিনীটাকে নিয়ে এসেছে, যেটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা সুলতানা যে স্বপ্নটা দেখেছেন, আফরোজা স্মৃতি পাঠাগারের মাধ্যমে আমার বর্তমানের সুবিধা বঞ্চিত যে সুলতানাগুলো আছে তারাও একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। সুলতানার স্বপ্ন বইটি যখন লেখা হয় তখনও কিন্তু উড়ন্ত যান আবিষ্কৃত হয়নি, শুধু গ্যাস বেলুন ছিল। কিন্তু উনি সেই সময় বসে থেকে উনি হেলিকপ্টারের মতো একটি উড়ন্ত যানের কল্পনা করে ফেলেছেন, শুধুমাত্র তার সময়ের যে বৈজ্ঞানিক জ্ঞান ওনার কাছে অ্যাভেলেবল ছিল এগুলো ব্যবহারের মাধ্যমে। তারপর উনি সৌরশক্তি ব্যবহারের কথা বলেছেন, বিদ্যুৎ শক্তিকে চাষ পদ্ধতিতে ব্যবহারের কথা বলেছেন এবং সেই সাথে উনি একটি ইউটোপিয়া তৈরির কথা বলেছেন, যেটা নাকি অসম্ভব পরিমাণ ইকো ফ্রেন্ডলি। সুলতানার স্বপ্ন অবারিত, এই স্লোগানে নিশাত মজুমদার সহ 5 জন নারী অভিযাত্রী নেপালের হিমালয় শৃঙ্গ জয় করে আসেন। 5 জন নারীর এই শীতকালীন অভিযানের উদ্দেশ্য ছিল সুলতানার স্বপ্নের এই স্বীকৃতিকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়া। মেয়েরা যে আসলে নিজেরা সব কাজ করতে পারে, এই জিনিসটা কিন্তু উনি বলেছেন 120 বছর আগে, কিন্তু 120 বছর পরেও আজকে কীরকম। আমি আজকে থেকে 20 বছর আগে কথা বলি। আমি যখন প্রথমবারের মতো হিমালয়ে যাই, সেবারও আমি 5 জন মেয়ের একটা টিমের প্রথমবারের মতো হিমালয়ে যাই। তখন আমাদেরকে সমাজ থেকে শুনতে হয়েছে 5টা মেয়ে একা একা কিভাবে যাবে, 5টা মেয়ে একা একা। তো এই যে দেখুন 100 বছর পরেও আমরা চিন্তা করি 5টা মেয়ে একা একা। তাহলে এখনও সুলতানার যে স্বপ্নটা,
সেই স্বপ্নটা আসলে এখনো পূরণ হয়নি। ইউনেস্কো এটাকে এনডোর্স করলো বা ইউনেস্কো রিকগনাইজ করলো সুলতানাস ড্রিমটাকে, এটা কিন্তু শুধু আমার দেশের জন্য না, এটা আমাদের সাউথ এশিয়া রিজিয়নের জন্য। কারণ আমি এই যে আমরা যে এই পর্বতার অভিযানটা নিয়ে আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের এই অভিযানে সব মেয়ে থাকুক, তো এই জন্য গাইড শেরপা তারাও মেয়ে থাকবে। তো আমরা মেয়ে নেপালি গাইড শেরপা করেছি, কিন্তু আমরা পাইনি। তোমরা কি রান্না করতেছো? ফ্রাইড রাইস। সুলতানাস ড্রিমে একটা কথা ছিল যে তোমরা তোমাদের কাজের উত্তর দিবে কাজ দিয়ে। মানে কেউ তোমাকে যখন কোনো বাজে কমেন্ট করে বা কোনো কথা বলে, নেগেটিভ কথা বলে, সেটা আসলে মুখের কথাই দিয়ে না, তোমার কাজ দিয়ে দেখাবে। তা আমার মনে হয় যে সুলতানাস ড্রিমে আমরা যে গিয়েছিলাম 5টা মেয়ে, আবার অভিযান সফলভাবে শেষ করে আসতে পেরেছি, সবার মধ্যে সুন্দর একটা বন্ডিং ছিল। এই জার্নিটার সাথে সুলতানাস ড্রিম পুরোটাই যায়। আমরা আসলে চেষ্টা করেছি আমাদের কাজ দিয়ে দেখানোর জন্য যে না, নারীরাও স্বপ্ন দেখতে পারে, নারীরাও কাজ করতে পারে। একটা পর্যায়ে গিয়ে আমার যখন শারীরিক ক্ষমতা একদমই ক্ষয় হয়ে গেছে, আর আমি দেখছি এটি আপু উপরে পড়ে যাচ্ছে, আমি নিচে পড়ে যাচ্ছি, দুইজনকে সামলায় যে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, মানে সামলানোর থেকে আমাদের একটা ব্যাপার ছিল যে আমরা যতই সিক হয়ে যাই ক্যারি করতে হচ্ছে না। মানে আপু আমাদেরকে মেন্টালি অনেক মোটিভেট করছিল, পুশ করছিল, ইন্সপায়ার করছিল। এই মেন্টরশিপটা খুব দরকার হয়, তো আমরা আমাদের নিজেদের বাউন্ডারিটাকে ক্রস করতে পারি। তো এর কাছে মনে হয় যে সুলতানার স্বপ্নের মতো আমাদের মতো আরও সুলতানারা বের হয়ে আসুক, তারা স্বপ্ন দেখতে জানো। আমরা যারা নারীরা আছি তাদের পথের ব্যারিয়ার ভেঙে দিয়েছিল বা ভেঙে দেওয়ার মতো একটা পদক্ষেপ নিয়েছিল আজ থেকে প্রায় 120 বছর আগে বেগম রোকেয়া। সেই স্বপ্নকে আমরা সাথে নিয়ে আমরা আরেকটা স্বপ্নে যাত্রা করেছি, যেটা হয়তো আজ থেকে আবার 120 বছর পরে কেউ এসে বলবে যে সুলতানাস ড্রিমের সেই স্বপ্ন আরেকটা ব্যারিয়ার ভেঙেছিল। সেই ব্যারিয়ারটা হচ্ছে নারীদের প্রথম হিমালয় যাত্রা, উইন্টারের মতো একটা শীতকালীন একটা সময়ে, যেটা বাংলাদেশ থেকে বলা হয় যে ফার্স্ট উইমেন উইন্টার এক্সপিডিশন 2024। 5 জন মিলে আজকে এই গোসাইকে পিকে চূড়া আরোহণ করেছে। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন বেসরকারি গণগ্রন্থাগারের সহযোগিতা ও সম্পৃক্ততায় মুক্তিযুদ্ধ জাদুঘর বিশেষ পাঠ উদযাপন কর্মসূচি গ্রহণ করেছিল। মুক্তিযুদ্ধ জাদুঘর 27টি পাঠাগারে সুলতানার স্বপ্ন বইটি সরবরাহ করে। এখানে ছেলেমেয়েরা বইটি পড়ার পর লিখিত আকারে তাদের পাঠ প্রতিক্রিয়া জমা দেয়। 3টি বিভাগ থেকে প্রায় 400 পাঠ প্রতিক্রিয়া জমা পড়ে। মফিদুল ভাই এই চিন্তাটা নিলেন, এখানে 3টা বিভাগ করে দিলেন উনি। 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত ক বিভাগ, একাদশ দ্বাদশ হলো গিয়া খ বিভাগ, এবং বিশ্ববিদ্যালয়ে যারা তারা হলো গ বিভাগ। তো যারা ধরেন এই যে 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ পর্যন্ত, তাদের থিমটা দেওয়া হলো যে আমার চোখে সুলতানার স্বপ্ন। আর যারা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে তাদেরকে দেয়া হলো নারী মুক্তি, নারী জাগরণ, এই সাবজেক্টের উপরে তাদেরকে লিখতে হবে। তো লেখাগুলি যখন আমি পড়েছি, আমি দেখলাম যে আমরা বড়রা যা চিন্তা ভাবনা করি, আমাদের এখনকার ছেলেপেলেরা আমাদের থেকে অনেক উন্নত চিন্তা ভাবনা, তাদের লেখাটা খুবই সুন্দর। এবং এইভাবে আমি মনে করি আস্তে আস্তে আমাদের পাঠক তৈরি হবে। আর যখনই সমাজের মধ্যে ভালো পাঠক তৈরি হবে, সৃজনশীল পাঠক তৈরি হবে, আমরা আশা রাখি যে সমাজ একসময় পরিবর্তন আসবে এবং দেশপ্রেম যাকে বলে, মানবিক মানুষ যাকে বলে, সেই মানুষগুলি তৈরি হবে। গত বছরের 8 ডিসেম্বর এই গ্রন্থপাঠ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান হয় এখানে মুক্তিযুদ্ধ জাদুঘরে। এর সঙ্গে যুক্ত হয় বেসরকারি পাঠাগারগুলো। তো এই বেসরকারি পাঠাগারগুলো বেশিরভাগই ঢাকায়, ঢাকার বাইরে রয়েছে কয়েকটা। তো আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে এই বেসরকারি যে পাঠাগারগুলো রয়েছে তাদের যে কার্যক্রম এবং এই সুলতানার স্বপ্ন গ্রন্থ পাঠের সাথে তারা কিভাবে যুক্ত হচ্ছে, এইটা আমরা একটু দেখছিলাম। তো এই অভিজ্ঞতাটা খুবই চমৎকার। আমরা সমাজে সাধারণত যে সমস্ত অভিজ্ঞতার মুখোমুখি হই সোশ্যাল মিডিয়াতে, তখন নেতিবাচক অনেক খবর থাকে। তার বিপরীতে এই পাঠাগারগুলোতে গিয়ে দেখতে পেলাম যে তারা চমৎকার সব কার্যক্রমের সঙ্গে যুক্ত আছে।
গত ৩০ জানুয়ারি ২০২৫-এ মহা সমারোহে সুলতানার স্বপ্ন গ্রন্থপাঠ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। সেখানে ৩টি বিভাগে পাঠ প্রতিক্রিয়া থেকে নির্বাচিত সেরা ২৫ জনকে পুরস্কৃত করা হয়। সেই সাথে পাঠ প্রতিক্রিয়ায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। আজকের যে কর্মসূচিটা মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়েছে এতে নিঃসন্দেহে প্রাসঙ্গিক, তবে এটা মনে হয়েছে যে এই ধরনের কর্মসূচি আগেও হওয়া দরকার ছিল। কারণ একটা কর্মসূচির ভিতর দিয়ে যে জাগরণ তৈরি হয়েছে, তারা যে পারে, আই ক্যান কথাটা তাদের ভিতরে ঢুকে গেছে। ক্রমান্বয়ে এরাই তো একসময় দেশটাকে লিড করবে, নেতৃত্ব দেবে। এদের ভিতরে যদি এই সহনশীল মানসিকতা, সম অধিকার, সমানভাবে চলা, পুরুষ নারী একই তালে চলবে, এই চলার চিন্তাটা যদি প্রস্ফুটিত হতে পারে, দেশ উন্নয়ন হবে, এই বিশ্বাস আমি করি। Sultana's dream, the terrible vengeance on men. সুলতানার স্বপ্ন অবলম্বনে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা তৈরি করেছেন অ্যানিমেশন চলচ্চিত্র। স্প্যানিশ ভাষায় চলচ্চিত্রটির নাম রাখা হয় এল সুয়েনো দে লা সুলতানা, ইংরেজিতে সুলতানাস ড্রিম। সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন হল সাহসিকাদের জীবন এবং এক অমীমাংসিত লেডিল্যান্ডের গল্প। বৈজ্ঞানিক বিশ্ব সাহিত্যের ইতিহাসে ধ্রুপদী নারীবাদী কল্পকাহিনীর একটি আদিতম উদাহরণ সুলতানার স্বপ্ন। রোকেয়া যে সময়ে এই বইটি লিখেছিলেন, তখনকার ধর্মীয় ও সামাজিক বাস্তবতায় এটি ছিল অত্যন্ত সাহসী ও বিপ্লবী সাহিত্যকর্ম। তবে শতবর্ষ আগে লেখা বইটি আজও একইভাবে প্রাসঙ্গিক।